সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ 10ই জুন 2026। আজ আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের আপনার কত থেকে 359, সরি, 159 থেকে 167 ধারা পর্যন্ত, অর্থাৎ সাক্ষ্য আইনের ব্যাখ্যাগত দিক থেকে আলোচনা করলে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। তো শুরুতে গত ক্লাসের রিভিশন, গত ক্লাসটি আমরা করেছিলাম সাক্ষ্য আইনের 153 থেকে 158 ধারা পর্যন্ত। 153তে ছিল সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন করা, অর্থাৎ কাউকে কোনো কিছু আপনার জিজ্ঞেস করা হলে সত্যবাদিতার ক্ষেত্রে সত্য বলছে কিনা উত্তরে হা বা না বলা যায়, কিন্তু সেইটার আবার যুক্তি খণ্ডন করে আবার নতুন করে ওই জিনিসটাকেই প্রমাণ করার জন্য নতুন করে সাক্ষ্য নেওয়া হবে, এটা হতে পারে না, কারণ আদালতের সময়ের মূল্য আছে। এরপরে হচ্ছে 154 দ্বারা কোনো পক্ষ দ্বারা নিজের সাক্ষীকেই প্রশ্ন করা, অর্থাৎ আমরা জানি যে নিজের পক্ষের সাক্ষী সাধারণত জবানবন্দি দেয়, আর জবানবন্দির ক্ষেত্রে জেরা করতে হয় না। কিন্তু কখন নিজের পক্ষের সাক্ষীকে জেরা করা হয় বা প্রশ্ন করা হয়, সাধারণভাবে এতে বোঝা যাচ্ছে যে যখন নিজের পক্ষের কোনো সাক্ষী উল্টা দিকে চলে যায়, মানে নিজের বিপক্ষে চলে যায়, তখন এই ধরনের সাক্ষীকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলা হয়। ধারা 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে অভিশংসন করা, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে সাক্ষীটাকে দুর্বল করা। মানে আমি যদি মামলায় জিততে চাই, আমার বিপরীত পক্ষের সাক্ষীটাকে দুর্বল প্রমাণ করতে হবে, ঠিক না? তো এখন এই দুর্বল প্রমাণ করতে গেলে আমার ওই সাক্ষীটা যে মিথ্যা বলতেছে, ওই সাক্ষীরা যে ঘুষ খাইছে, ওই সাক্ষীটা যে দুর্নীতিপরায়ণ, বা ওই সাক্ষীর যে চরিত্র খারাপ, সে যে আপনার মিথ্যা সাক্ষ্য দিয়ে বেড়ায়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অভিযোগ আছে, এই অভিযোগগুলো আমরা প্রমাণ করতে পারি। এটা আমাদের 155-তে বলা আছে। তারপর আছে 156, যে প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করার উদ্দেশ্যমূলক প্রশ্ন আদালতে গ্রহণযোগ্য হয়ে থাকে। আমরা জানি সাধারণত বিজ্ঞ আদালতে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, তবে এই প্রাসঙ্গিক বিষয়কে অনেক সময় সমর্থন করতে গিয়ে আপনার এই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন করা হয়, সেটা যদি সমর্থনমূলক বিষয়কে সাপোর্ট করে তাহলে সেটা চলে, মানে এটা গ্রহণযোগ্য হয়। একইভাবে 157-তে বলা আছে, যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দেন, দেখা গেছে যে তার পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে, অর্থাৎ এখন যেটা দিচ্ছে এটা যে সত্য, এটাকে সাপোর্ট করে তার আগের সাক্ষ্যটা, এটাকে এটার সাথে ম্যাচিং করে আমরা দেখাইতে পারি যে পূর্ববর্তী এটাকে সাপোর্ট করতেছে, মানে দুইটা একই রকম। এটা হলো আমাদের সমর্থনমূলক সাক্ষ্য। 156, 157 এই দুইটা মিলে আপনারা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে টিকা লিখতে পারেন। এরপর হচ্ছে আমাদের ক্লাসের ছিল 158 শেষ ক্লাস গতকালকের, যেখানে বলা ছিল যে সাক্ষ্য আইনের যে 32-33-এ যেভাবে আপনাদের বিষয়গুলো প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে তারা তখন সেখানে থাকেন না। তো তারা থাকলে যেভাবে আমরা বিরোধিতা করতে পারতাম, আমরা যেভাবে যুক্তি খণ্ডন করতে পারতাম, তাদের অ্যাবসেন্সে যখন এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয় তখন সেগুলোর ক্ষেত্রেও যুক্তি খণ্ডন করা যাবে, প্রশ্ন করা যাবে, কোনো না নাই সেক্ষেত্রেও সেটা আমাদের পর্যায়ে পড়ে আর কি, যুক্তিতর্কের পর্যায়ে পড়ে। এটা হচ্ছে আমাদের 158 দ্বারা। আজকের ক্লাস শুরু হচ্ছে আমাদের 159 থেকে, স্মৃতি পুনর্জীবিত করার জন্য আপনার অনুলিপি, দলিলের অনুলিপি ব্যবহার। কিসের জন্য? স্মৃতিটাকে পুনর্জীবিত করার জন্য। আবার ভালো করে খেয়াল করেন, স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এটা, এই স্মৃতিটা কখন? এই স্মৃতিটা হবে আপনি যখন কোনো মামলায় সাক্ষ্য দিতে আসছেন, আপনি পুলিশ অফিসার, আপনি জানেন, অথবা পুলিশ অফিসার মনে করেন না, অন্য কোনো সাক্ষী, কোনো দলিল, কোনো ব্যক্তি কর্তৃক সেটা লিখিত হয়েছে, দলিল, ডকুমেন্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, এফআইআর, জব্দ তালিকা, যাই হোক, নিজে কর্তৃক প্রস্তুতকৃত লিপিবদ্ধকৃত, অথবা আপনার সামনে সেটা লিখে হয়েছিল, আপনি সেটাকে সত্য বলে জানেন, এরকম কোনো বিষয়ে আপনি সাক্ষ্য দিতে এসে আপনি ভুলে গেলেন যে আসলে এখানে কি ছিল, তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি এখানে যে কাজটা করতে পারবেন সেটা হলো, আপনি স্মৃতিটাকে পুনর্জীবিত করার জন্য আপনার কোনো দলিল, কোনো দলিল আপনি দেখতে পারেন, যে দলিলটা নিয়ে এখানে আপনি সাক্ষ্য দিতে আসছেন, এইটার এখন আপনি অনুলিপি দেখতে পারেন, দেখে আপনি স্মৃতিটাকে জাগায় তুলতে পারেন। এটাই বলা হয় স্মৃতিটাকে পুনর্জীবিত করার জন্য আপনার অনুলিপি ব্যবহার। তো এখানে দলিল বলতে আমাদের যত কিছু আছে ডকুমেন্ট, সবকিছু দলিলের পর্যায়ে পড়ে। 161 বলেন, এফআইআর বলেন, কেস ডায়েরি বলেন, জিডি বলেন, চার্জশিট বলেন, ফাইনাল রিপোর্ট বলেন, যত কিছু আছে সবকিছুই হচ্ছে আমাদের কি দলিলের অনুলিপি পর্যায়ে পড়বে, কারণ আমরা ওই ডকেটটা পড়ি,
পরে কিন্তু আমরা সাক্ষ্য দিয়ে থাকি। পরে বলতেছে যে একটা বিষয় লিপিবদ্ধ হয়েছে, এবং আপনি সেটা লিপিবদ্ধ করছেন বলে আপনার কাছে মনে হইতেছে, অথবা মনে করেন যে আপনি এই বিষয়টা জানেন যে আপনার সামনে সেটা লিপিবদ্ধ হয়েছে, এরকম টপিক আপনি এটা ভালো করে জানেন, এটা আপনি মানেন। এখন এই বিষয়ে আপনার সঠিকভাবে মনে আসতেছে না, সঠিকভাবে পরিপূর্ণভাবে সবকিছু জ্ঞান আপনার আসতেছেন না, তবে এই বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন কি না। এখানে একটা সুযোগ রাখা হয়েছে। কি সুযোগ রাখা হয়েছে? যে আপনার একটা বিষয় পরিপূর্ণভাবে আপনার 100% আপনার মনে হচ্ছে না, আপনার 80% ঘটনা মনে আছে, আর 20% ঘটনা আপনার দলিল দেখার পরেও আপনার মনে হইতেছে না, বা কোনোভাবে আপনি মনে করতে পারতেছেন না। মানুষের স্মৃতিশক্তি এটা একটা শক্তির বিষয় হিসেবে নির্ভর করে। তো সাধারণ ভাষায়, যে একজন মানুষ যদি কোনো কারণে একটু বিষয় ভুলে যায় কিন্তু বাকিটা বিষয় তার মনে আছে, তো এরকম পরিপূর্ণভাবে মনে না থাকলেও তিনি কি সাক্ষ্য দিতে পারবেন কি না? হ্যাঁ, আদালত তাকে এখানে একটা সুযোগ দিছে সাক্ষ্য আইনের 160 ধারাতে, যে আপনি ওই বিষয়েও সাক্ষ্য দিতে পারবেন যে বিষয়ে আপনার পরিপূর্ণভাবে এখন মনে হচ্ছে না, বা আপনি মনে করতে পারতেছেন না, কিন্তু আপনি মনে মনে জানেন যেটা আপনি লিখছেন, অথবা আপনি মনে প্রাণে জানেন যে আপনার সামনে এটা লিখা হয়েছে, বা আপনার এখানে স্বাক্ষর বা দস্তখত আছে। বুঝছেন বিষয়টা? এইরকম ক্ষেত্রে আপনি সঠিকভাবে মনে না থাকলেও আপনি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন, পড়ার পরে এখানে সাক্ষ্য দিয়ে দিতে পারবেন, কিন্তু ঘটনা আপনি বাস্তবিকভাবে মনে করতে পারতেছেন না। বাস্তবিকভাবে, যেমন আমাদের জীবনে যদি কত স্মৃতি আছে না আমরা ভুলে যাই, ভুলে গেছি না? যেমন আমার কিন্তু একটা রোগ আছে, আমি আপনাদের বলে নিই, আমি কিন্তু মানুষের ফেস ভুলে যাই। বুঝতে পারছেন? ফেস মানে হঠাৎ করে দেখা হইলো, কিছুক্ষণ সময় লাগবে আমার চিনতে। মনে করেন যে আহ, একদম ক্লোজ, সেটা তো ভিন্ন বিষয়, মানে মোহাম্মদ আলীর লগে দেখা হইলে এখন দেখা গেছে যে স্যার আমার চিনছেন, তখন আমি বললাম চেহারাটা তো চিনা চিনা লাগতেছে, তখন আমি বললাম স্যার আমি 2026 সালে আপনার কাছে পড়ছিলাম স্যার, মোহাম্মদ আলী। তখন আমার মনে হলো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন গতকালকে পলয়ের মার্কেটে গেছি, মানে এক ব্যাচমেটের সাথে 2-3 বার দেখা হয়েছে এর আগে। ও যে আমার কিশোরগঞ্জের এক থানায় ছিল, ওর থানার উপর দিয়ে আসা যাওয়া করতাম, ওই যাওয়া আসার পথে নান নুডি গ্রিল টিল সব খাওয়াইতো, আমি ফোন দিতাম, প্রাইভেট কার দাঁড় করাইতাম, ও রেস্টুরেন্টে 2-3 বার খাওয়াইছে কিন্তু আমারে। তো 2 বছর পরে আজকে দেখা হয়েছে, কালকে দেখা হয়েছে, সে তো জড়াইয়া ধরছে ব্যাচমেট, আমিও জড়াই ধরছি, আমিও জানি ব্যাচমেট, গল্প টল্প অনেকক্ষণ করতেছি, কিন্তু নাম আমি মনে করতে পারতেছি না, কি নাম কি নাম কি নাম, বুঝছেন? অনেকক্ষণ পরে গিয়ে মেমোরি কাজ করছে যে এটা তোমার ব্যাচমেট অমুক, পরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে। তো এখন যদি আমি তার এই মুহূর্তে নাম জিজ্ঞেস করতাম তো কইতো, শালার ভাই থানায় যখন ছিলাম তুমি ছিলে স্কুল বিষয়ে ফোন করে করে আইতা আর খায়া যাইতা, অন তুমি আমার নাম জিজ্ঞেস করো, কতটা লজ্জার না? এমন কিন্তু আপনাদের সাথেও হইতে পারে ভাই, দয়া করে যদি দেখা হয়, যদি কোনো কারণে না চিনি ভাই একটু পরিচয়টা দিয়েন, আগে ক্ষমা চাই নিলাম, অগ্রিম ক্ষমা চাই নিলাম। এবং নিজের দায় সারার জন্য না, সত্যিকার অর্থে আমি ফেস ভুলে যাই, কারণ অনেক ফেস মনে রাখতে পারি না। তাহলে 59 60 আমাদের গেল, এবার হলো 61, 161। এটা কি হইতে পারে? যে স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে, কোন স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে আপনার যেই পক্ষ দলিলের অনুলিপি ব্যবহার করবে তার বিপরীত পক্ষ সেটা দেখার অধিকার পাবে। সাধারণত আসামি পক্ষ সাধারণত আসামি পক্ষ আপনার কেস ডায়েরি দেখতে পারে না, ঠিক না? কেস ডায়েরি দেখতে পারে না, খেয়াল করে দেখেন। আসামি পক্ষ কেস ডায়েরি দেখতে পারবে না, 172-এও কিন্তু বলা আছে আসামি পক্ষ কিন্তু কেস ডায়েরি দেখতে পারবে না। সিআরপিসির 172 সাক্ষ্য আইনে খুঁজছেন না আবার, সাক্ষ্য আইনে দাঁড়ায় এবার 167টা। তো সিআরপিসির 172-এ বলা আছে যে আপনার আসামি পক্ষ কেস ডায়েরি দেখতে পারেন না। কিন্তু যখন এই লজিকে পড়া যায় যে আপনারা স্মৃতি পুনর্জীবিত করার জন্য দলিল দেখছেন, তাহলে ওই দলিল সম্পর্কে আমরা জেরা করতে চাই, তাহলে জেরা করার আগে তখন আসামি পক্ষ দেখতে পারবে। বুঝছেন? এই জন্য কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আপনার এজাহার কিন্তু দেখতে মানে দেখে কিন্তু জেরা করতে পারেন, যখন তারা দেখেন যে আপনার দারোগা সাহেব এজাহার, এই জন্য কিন্তু দেখবেন কোর্টে মামলা চলাকালীন যেন দেখা না লাগে, এই জন্য আগেই পড়ে আমরা মুখস্থ করে যাই নাকি, যারা সাক্ষ্য দিতে গেছেন, জীবনে কোনোদিন সাক্ষ্য দিতেন দেখছেন না? বিচারকের সামনে কখনো আপনারা বলেন যে স্যার মনে হইতেছে না, একটু দলিলটা দেন পড়ে দেখি, মানে এজাহারটা দেন একটু পড়ে দেখি? কখনো কেউ বলে, পুলিশের লোক যারা সাক্ষ্য দিচ্ছেন বা দিতেছেন, কেউ কখনো বলেন বিচারককে যে স্যার এজাহারটা দেন পড়ে দেখে নেই? বলেন না, কি জন্য বলেন না? কারণ ওই কাম তো আপনি আগেই করে লান, ওই কাম তো আপনি আগেই সেরে লান, কোর্টে সাক্ষ্য দিতে গিয়া আপনার ডকেট নিয়ে পড়েন না? পড়েন কিনা?
ডকেট নিয়ে পড়েন, যারা সাক্ষ্য দিচ্ছেন তারা জানেন, যারা দেন নাই তারা জানেন না। সাক্ষ্য দিছি, জীবনে সাক্ষ্য দেওয়ার অভিজ্ঞতা একবার, আমার অনলি একবার, কোর্টে সাক্ষী দেওয়ার অভিজ্ঞতা একবার। মামলা বাদী হইলাম দুইটার, কিন্তু আমার জীবনে ডাকলো একবার, আমি বুঝলাম না আরেক মামলা কই গেল আমার। তো আপনার এখানে গেলাম, যাওয়ার পরে আমি আগেই পড়ে নিলাম, পেশকার আমার দিয়ে দিছে যে আপনি ভালো করে পড়ে নেন। পড়লাম, তো আমাদের বিচারকের সামনে আমি পড়লাম না। এখন আসামি পক্ষ কিন্তু এজার কিন্তু এখন চাইতে পারবে না যে, সরি, ওই যে কেসদারি কিন্তু চাইতে পারে না যে আমার দেন আমরা দেখবো, বা ডকেট তিনি দেখে আমাকে জেরা করতে পারেন না, কারণ আমি তো এজাহার তো আমি আগেই পড়ে মুখস্থ করে ফেলছি, স্মৃতি তো আমি আগেই জায়গায় এলাইছি, স্মৃতি আমি আগেই জায়গায় এলাইছি। যদি তাদের সামনাসামনি জাগাইতাম তাহলে তারা সামনাসামনি দাবি করতে পারতো। যেহেতু আমি আড়ালে জাগাইছি, এটা এখানে এখানকার দেখার বিষয় না, ঠিক না? এটা আদালতে দেখার বিষয় না, আমি আগে কেমনে দেখলাম কেমনে না দেখলাম, ওটা প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যাবে না। তো এটা হলো আমাদের 161। তাহলে 159, 160, 161, এই তিনটা ধারা বাই কত যে গুরুত্বপূর্ণ, কেমনে আর বুঝামো, খুবই গুরুত্বপূর্ণ। 159, 60, 61 সাক্ষ্য আইন থেকে যদি মনে করেন 20টা ধারা পড়তে হয়, তার ভিতরে এই তিনটা ধারা কিন্তু স্থান পাবে। এরপরে হলো 163, ও সরি 162 আছে মাঝখানে, আপনার দলিল উপস্থাপন। এখন আমি সত্যি কথা বললে দিই, এই আপনার 161 পরে বাকি যেগুলো আছে এগুলো কোনো কামের না। এই যে 162, 63, 64, 65, 66, 67 আপনার না পড়লেও চলবো, বুঝছেন? ওইগুলো কোনো কামের না, ওইগুলো থেকে প্রশ্ন আয় না। বড় জোরে একটা এমসিকিউ আইতে পারে, রচনামূলক প্রশ্ন আসে না। কেন আসে না আপনি পড়লেই বুঝবেন। যেমন ধরেন 162 যদি আমি বলি, এখানে বলা আছে দলিল উপস্থাপন। তো এখানে বলতেছে সাক্ষীকে দলিল দাখিল করার জন্য সময় দেওয়া হলে দলিলটি যদি তার দখলে বা ক্ষমতাধীনে থাকে, তবে তিনি দলিলটির দাখিল বা গ্রহণযোগ্যতা সম্পর্কে যতই আপত্তি থাকুক না কেন, সেই সম্পর্কে তিনি অবশ্যই দলিলটি দাখিল করবেন। আপত্তির বৈধতা সম্পর্কে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। সাক্ষ্য আইনের একটা ধারা মনে আছে আপনাদের, 130, মনে আছে? আমি জানি মনে নাই, কারণ ভুলে গেছেন, পড়েনি। আর আমি পড়াইছি এই পর্যন্ত শেষ, এরপর আর কেউ বইও খুলেন নাই, পিছনে কেউ পড়েন নাই, ঠিক না? আপনার অস্বীকৃতির একটা সূত্র দেখি, জায়েদ কি বলে। অস্বীকৃতির একটা সূত্র দেওয়া আছে 130-এ। জায়েদ কি বলা আছে 130-এ? জি স্যার, 130-এ বলা আছে স্যার, দলিলের যে পক্ষ না, তাকে যদি কোনো দলিল দাখিল করার জন্য বলা হয়, তাহলে সেই ব্যক্তি তা দাখিল করতে বাধ্য থাকবেন না, যদি তার ওই যেই ব্যক্তি দলিল দাখিল করাইতে চাইছিলেন তার সাথে কোনো লিখিত চুক্তি হয়ে থাকে যে সেই দলিল সে দাখিল করবে, এরকম স্যার। সুন্দর। তাহলে এখন দেখেন, এটা হলো আমার একটা সূত্র। এখন বলতেছে কোর্ট যদি কোনো কারণে আপনাকে দলিল উপস্থাপন করতে বলেই ফেলে, 160-এ বলতেছে আর কি, সরি 62-তে, যে দলিল উপস্থাপনের সম্পর্কে আপনাকে যদি বলেই ফেলে, আপনার যতই আপত্তি থাকুক না কেন, খেয়াল করেন কথাটা, আপনার যতই আপত্তি থাকুক না কেন আপনি দলিলটা উপস্থাপন করবেন। করার পরে আপনি সাথে সাথে আবার আপত্তিও জানাইতে পারেন। যাই, বোঝা গেছে বিষয়টা কি বললাম? 162-তে যে, দিকে রিপিট করেন, স্যার, 162 রিপিট করেন আমি যা বললাম। 162 হইলো স্যার যে, দলিল যদি আদালত কর্তৃক দাখিল করার জন্য বলা হয় স্যার, সমন দেওয়া হয়, তাহলে সে বিনা দ্বিধায় তা দাখিল করবে, প্রথমত দাখিল করতে বাধ্য। দাখিল করার পরে সেই দলিল সম্পর্কে যদি কোনো তার কোনো কথা থাকে বা কোনো যদি অভিমত থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে তিনি আবার ওই সেই আদালতে আবার তিনি অভিযোগ দায়ের করবেন বা তিনি আবেদন করতে পারবেন স্যার, কিন্তু প্রথমে তাকে দলিল দাখিল করতে হবে। সঠিক। যতই আপত্তি থাকুক সে সেটা দাখিল করে আবার সাথে সাথে কিন্তু সে আপত্তি জানাতে পারবে। 163, তলবকৃত এবং নোটিশ মোতাবেক উপস্থাপিত দলিল সাক্ষ্য হিসেবে গ্রহণ করা। তো এখানে বলতেছে যখন কোনো পক্ষ কোনো দলিল তলব করেন এবং তা দাখিল করার জন্য অপর পক্ষকে নোটিশ দেন এবং সেই দলিল দাখিল করা হয় এবং তলবকারী তা পরিদর্শন করেন, তখন দলিল দাখিলকারী পক্ষ দাবি করলে তলবকারী পক্ষ সেই দলিল সাক্ষ্যরূপে দিতে বাধ্য থাকবেন। আচ্ছা, এবার দেখেন এই কথাটার মানে কি বোঝানো হয়। 163-র মানে, 163-র মানেটা কি? 163-র মানেটা হলো, এখানে চিন্তা করবেন যে আপনার আর আমার মাঝে একটা জমি সংক্রান্ত মামলা চলতেছে, মনে করেন আপনার আর আমার একটা দলিল সংক্রান্ত মামলা চলতেছে।
এই মামলা চলাকালীন সময়ে মনে করেন আমি একটা পক্ষ, আপনি একটা পক্ষ, আমি বাদী পক্ষ, আপনি বিবাদী পক্ষ। এখন আমি মনে করেন বলতেছি যে রিয়ান আহমেদের কাছে যে দলিলটা আছে, এই দলিলটা আদালতে উপস্থাপন করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আমি কইলাম আমি আবেদন জানাইছি। তখন আদালত নোটিশ দিল কারে? রিয়ানকে নোটিশ দিল যে আপনার কাছে দলিল নাম্বার 307, তারিখ 1/1/2005, এই দলিলটি আপনি হাজির করুন। এখন দলিল হাজির করছে। এখন আমি আবার দেখলাম, আমি কি করলাম, আমরা মানে আমার পক্ষ দেখলো, আদালত দেখলো। এখন আমি পইরা দেখলাম, ভালো করে বুঝা দেখলাম যে দলিল তো আমার বিপক্ষে যায় রে ভাই। আমি ভাবছিলাম যে আমার পক্ষে যাবে, এখন দেখি আমার বিপক্ষে যায়। ঠিক না? বিপক্ষে যায়। এখন রিয়ান যদি আপনার বলে যে আমি দলিল উপস্থাপন করছি, এই দলিল এখন সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে, তাহলে রিয়ানের এই দাবি আদালত মানতে বাধ্য। কেননা কারণ রিয়ানকে নোটিশ দিয়ে এই দলিল আনা হয়েছে। এখন যখন বাদী পক্ষ যারা নোটিশ দিছিল, তারা দেখতেছে তাদের স্বার্থের বিরুদ্ধে যা, তারা এখন এটা বলতেছে না না থাক, আর লাগবো না। এই ধরনের কথা রিয়ান যদি প্রতিবাদ করে যে না লাগবো না, তাহলে ডাকলেন কে? লাগবে না তাহলে কেন ডাকলেন কেন? তাহলে এটা আপনার নিতেই হবে, আপনার গ্রহণ করতেই হবে। তখন এটা নিতে বাধ্য। তখন আদালত এটাকে কি হিসেবে নিবে? সাক্ষ্য হিসেবে নিবে। কারণ কি? কারণ এই বাদী পক্ষই তো খুসায়া এটা আনছে এই পর্যন্ত, বিবাদী তো এটা হাজির করে নাই, বাদী পক্ষ তো এটা হাজির করছে, তাই না? তাহলে অতএব এখন বিবাদী চাইলে এটাকে আপনার নিতে হবে। আপনি ডেকে ডেকে আনলেন, আইনা দেখবেন টেকবেন, অহন মনে করেন আপনি এটাকে সাক্ষ্য হিসেবে নেবেন, এটা তো হতে পারে না। অহন দেখছেন যে আপনার সাথে যায় না, আপনার বিপক্ষে যায়, আপনি অস্বীকার করতেছেন যে না লাগবো না। এটা হবে না। যেহেতু একবার আদালত পর্যন্ত আইসাই পড়ছে, এসে আপনারা দেখছেন, মূল্যায়ন করছেন, এখন দেখছেন যে আপনার কাজে লাগে না, না এটা হবে না। এটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এটাই হলো 163। এরপরেরটাও আপনার এর কাছাকাছি 164। নোটিশ দেওয়া সত্ত্বেও যেই দলিল উপস্থাপন করতে অস্বীকার করা হয়েছে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার। দেখা গেছে যে কোনো দলিল দাখিল করার জন্য কোনো পক্ষকে আপনার মনে করেন যে একদম ঠিকঠাক পদ্ধতিতে যথাযথভাবে নোটিশ দেওয়া হয়ে থাকলে সেই পক্ষ যদি তা হাজির না করে, তবে বিরুদ্ধ পক্ষের সম্মতি বা আদালতের আদেশ ব্যতীত সেই পক্ষ আর দলিলটি ভবিষ্যতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন না। মানে ওইটারই একটু অন্যভাবে ব্যবহার করছে। মানে আমি আমি এখন আপত্তি জানাইলাম, যে রিয়ানের কাছে যে দলিলটা আছে, এই দলিলটা এই দলিলটা আপনার হাজির করা হোক, হাজির করা হোক। তখন দেখা গেছে যে রিয়ান কি করলো, এই দলিলটা হাজির করলো না। এখন আদালত কি করবে? আদালত এখানে একটা নোট রেখে দিবে। পরবর্তীতে রিয়ান যখন নিজের প্রয়োজনে ওই দলিলটাই আবার আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবে, তখন রিয়ান এই দলিলটা উপস্থাপন করতে পারবে না। কেন পারবে না? যে জীবনের প্রথম বেলায় ডেকেছিলাম ফিরো দেখনি, শেষ বেলায় কেন এই নির্দয় মিনতি, একটা আপনার ডায়লগ আর কি, আমাদের সময় এটা খুব কঠিন ডায়লগ ছিল। যে জীবনের প্রথম বেলায় ডেকেছিলাম ফিরো দেখনি, শেষ বেলায় কেন এই নির্দয় মিনতি। তার মনে করেন যে ওই সময় নায়ক এক বোতল মদ খাইতেছে আর নায়িকা পায়ে ধরে জড়ায় রাখছে, একটা ভিউ কার্ড ছিল আর কিরকম আমাদের সময়। তখন আমরা মনে হয় এসএসসি পরীক্ষা দিছি। তো এই যে ডায়লগটা, এটার মানেটাই হয়েছে এটা, যে এই দলিল তো আগেই ডাকা হয়েছিল সাক্ষী হিসেবে উপস্থাপন করার জন্য। যেই দেখছেন আপনার লাগবো, আপনি নিয়ে এসেন, না এটা হবে না, কারণ আপনাকে আগে হাজির করতে বলা হয়েছিল, আপনি হাজির করেন নাই, এইটা আর সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। তবে হতে পারে, সেটা কখন? যদি এবার আদালত অনুমোদন দেয়, অথবা যে পক্ষ এটার বিরুদ্ধে আছে সেই পক্ষ যদি মেনে নেয়, তাহলে এটা সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। আশা করি বুঝতে পারছেন যে প্রথমবার দেখলাম আনলা না, তাহলে শেষ সময় আনলে কাজ হবো না, রাগ করলেও কিছু করার নাই। ক্লিয়ার? তাহলে এটা কত? এটা হলো আমাদের 164-তে একথা বলা আছে। 165, জজ দ্বারা প্রশ্ন করার বা কোনো কিছু উপস্থাপন করার আদেশ দানের ক্ষমতা। এটা নর্মাল একটা বিষয়, যে এখানে প্রশ্ন খালি বাদী আর বিবাদী পক্ষই করবে। যে বিচারক যিনি থাকেন তিনি কি প্রশ্ন করবেন না? একজন বিচারক যিনি থাকেন তিনি প্রশ্ন করবেন না? তিনি অবশ্যই এক্ষেত্রে প্রশ্ন করবেন। একজন যিনি বিচারক থাকেন তিনি এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। যে বিচারক
তিনিও আপনার এক্ষেত্রে প্রশ্ন করবেন, এবং তিনি এইটাও আদেশ দিতে পারেন যে কোনো কিছু তার সামনে হাজির করা হোক। তিনিও এটা কি করতে পারেন, তিনি এই বিষয়ে একটা আদেশ দিতে পারেন। জজ প্রশ্ন করতে পারেন, আবার কোনো কিছু তার সামনে হাজির করার জন্য তিনি আদেশ দিতে পারেন। এই কথা বলা আছে আমাদের 165-তে। 163, জুরি বা অ্যাসেসরগণ দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করার কথা। এই জুরি বোর্ড বা অ্যাসেসর বর্তমানে প্রচলিত না, বর্তমানে প্রচলিত না। তারপরে জেনে রাখেন জুরি বা অ্যাসেসর তারা হচ্ছে বিচারকের বিচার কার্যে তারা সহায়তাকারী হিসেবে কাজ করে থাকেন। তারাও অনেক ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, নোট টুট করে বিচারকের সামনে আগায় দেন আর কি। তারা এক্ষেত্রে সহায়তাকারী হিসেবে কাজ করেন, জুরি বা অ্যাসেসরগণ। এই অ্যাসেসরগণ দ্বারা প্রশ্ন করার ক্ষমতা, তারাও অনেক ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। এটা ছিল 166। শেষ দ্বারা ক্লাসের 167, শেষ দ্বারা অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে সেক্ষেত্রে নতুন করে বিচার করা হবে না। মনে করেন একটা বিচার অনেকটা সময় নিয়ে করা হয়, অনেকগুলো সাক্ষ্যর মাধ্যমে নেওয়া হয়, ঠিক না? নেওয়া হয়। এই যে প্রসিডিওর, বিচারিক যে প্রক্রিয়াটা, যারা যারা প্রশ্ন করবেন হাত তুলতে থাকেন। এই যে বিচারিক প্রক্রিয়াটা, এই বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস কাজ করে, আপনার বুঝতে হবে এটা, যে একজন বিচারক 10 জন সাক্ষীর জবানবন্দি নিলেন। ভালো করে শুনেন, একজন বিচারক 10 জন সাক্ষীর জবানবন্দি নিলেন। এই ক্ষেত্রে একজনের জবানবন্দি তিনি হয়তো দুর্নীতিপরায়ণ ভাবে নিছেন বা ভুল ভাবে নিছেন, এরকম হতে পারে, এরকম হতে পারে। এখন এটার কারণে পুরো বিচারটাই বাদ হয়ে যাবে, জিনিসটা এরকম না। 90% তো ঠিক আছে, 90% ঠিক আছে না, 10% না হয় মনে করেন যে কোনো ধরনের উল্টাপাল্টা হয়েছে, হইতে পারে। মানুষ হিসেবে যেহেতু বিচার করবে, এক্ষেত্রে এটা হতে পারে যে অন্যায়ভাবে সাক্ষ্য যদি গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে সেক্ষেত্রে নতুন করে বিচার হবে না। বুঝা গেছে? তার মানে দুর্নীতি করে যদি সামান্যতম বিষয় থাকে, ওই জিনিসটা স্কিপ করতে হবে। যে বিচারক এক্ষেত্রে দুর্নীতি করছে, 5% বা 2%, সমস্যা নাই তো। 95% জিনিস আপনার সঠিক আছে না, 90% জিনিস সঠিক আছে না, ওই 90% সঠিকের আলোকে মূলত এখানে বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে আর কি। তার মানে এটা কি হবে না আর কি, যে এই পুরো মামলাটা যে বাতিল করে দিবে এরকম না। আপনি আপিল করতে পারেন, আপনি আপিল করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বলতে পারেন না যে মামলা নতুন করে বিচার করেন, এইটা হবে না। নতুন করে আপনি আপিল করতে পারেন, আপিল করেন। কিন্তু আপনি নতুন করে যে আপনি আবার বিচার করবেন, এটা হবে না। যে আপনি অভিযোগ তুলবেন যে বিচারক আপনার এই ক্ষেত্রে দুর্নীতি করছে, তিনি 2 জন সাক্ষীর জবানবন্দি নিছে না, নিলেও তিনি এটা আপনার উল্টাপাল্টা ভাবে করছেন, এই ধরনের যে বিষয় আছে, এই ধরনের বিষয় আসলে পুরো মামলাটা বাতিল হবে না। পুরো মামলা বিচার কার্যক্রম কি হবে না, বাতিল বলে গণ্য হবে না। এটা একটা সম্পূর্ণভাবে আলাদা একটা অধ্যায়, 11তম অধ্যায়। আর এটা শেষ ধারা হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ছিল মূলত আমাদের সাক্ষ্য আইনে আজকের যে ক্লাস করানো হয়েছে। 159 থেকে 100 কত পর্যন্ত, 167 পর্যন্ত। এইটুকুর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। বলেন। স্যার 159, 60, 61 আবার একটু রিপিট করেন স্যার, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, আবার একটু শুনি। আচ্ছা, মনে করেন, মনে করেন আপনার কাছে সংবাদ আসলো, আপনি গিয়ে একটা মাল উদ্ধার করলেন, জব্দ তালিকা করলেন, বাদী হয়ে মামলা দিলেন। 15 বছর পরে ওই মামলায় আপনারা ডাকছে। আপনার কিছু মনে আছে 15 বছর আগের কাহিনী? স্যার স্বাভাবিকভাবে আছে, আছে কিনা বলেন? মনে না, আছে? মনে নাই? স্যার মনে নাই, ঠিক না? মনে আছে? না স্যার। মনে নাই। আচ্ছা, তখন আপনি কি করবেন? যে 10 বছর আগের মামলা বা 15 বছর আগের মামলা, 5 বছর আগের মামলা, 2 মাস আগের মামলা, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা পুলিশের লোক, আমরা আগে এটা একটু পড়ে নেই, আমরা এটা পড়ে নেই, পারি কিনা? পারি, এটাও প্র্যাকটিক্যাল নিয়ম। কিন্তু আদালতে সাক্ষ্য দিতে গেছেন বিচারকের সামনে, তখন আপনি বাইজা গেছেন, তখন বিচারককে বললেন, স্যার আমি এই বিষয়টা যেহেতু আমার হাতের লেখা বা লেখার সময় আমি ছিলাম, আমি জিনিসটা একটু দেখতে চাই। আদালত আপনাকে বললে আপনি তখন সেটা দেখে নিতে পারলেন, দেখে নিতে পারলেন। আমরা
স্মৃতিটাকে পুনর্জীবিত করার জন্য দলিলের অনুলিপিটাকে ব্যবহার করতে পারি। কততে বলা আছে এটা? এটা বলা আছে আমাদের 159। হ্যাঁ, তারপর হলো 160। এখন ধরেন আপনি দেখছেন, দেখার পরেও তোমার মনে হইতেছে না, তো সঠিকভাবে মনে হইতেছে না, 70% বা 80% ঘটনা আপনার মনে হয়, কিন্তু বাকিটা আপনার মনে হচ্ছে না। সঠিকভাবে যদি আপনার মনে নাও থাকে, আপনি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। বুঝা গেছে? সাক্ষ্য দিতে পারবেন। হ্যাঁ, এরপরে যেটা ছিল আমাদের 160। 161, 160 হচ্ছে এটা আমি যেটা বললাম। এরপর হলো আমাদের 161, যে স্মৃতি পুনর্জীবিত যখন করা হবে, দলিলের ব্যবহার যখন প্রয়োগ করা হবে, তখন বিরুদ্ধ পক্ষের একটা অধিকার জন্মাবে, যে তারা দেখে স্মৃতি পুনর্জীবিত করলো, তা আমরা দেখে এক্ষেত্রে জেরা করতে পারি না। তা জেরা করার সময় আমরা এটা দেখতে পারি, দেখতে চাই, তখন তাদেরকেও সেটা পারমিশন দিবে আদালত। রিয়ান, রিয়ান আহমেদ, বুঝতে পারছেন? স্যার ঠিক আছে, একটু বুঝছি স্যার, সমস্যা নাই। ধন্যবাদ স্যার। আবারও বলি সহজ ভাষায়। কোর্টে আপনারা সাক্ষ্য দিতে গেছেন, আপনি এজাহার লিখছেন, আপনি মামলার বাদী হয়েছেন, আপনি চার্জশিট দিচ্ছেন, ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, কেস ডায়েরি লিখছেন, এরকম বিষয়গুলো আছে, জব্দ তালিকা তৈরি করছেন। এখন আপনাকে সাক্ষ্য দিতে বলছে, আপনি বলতেছেন স্যার এই বিষয়টা তো ঠিক মনে নাই স্যার, ডকেটে যদি একবার পড়তাম তাহলে স্যার মনে হয়ে যেত। তখন আপনাকে দিল, আপনি দেখলেন। এখন এটা কিন্তু আগে আসামি পক্ষ ব্যবহার করতে পারতো না, এই আপনার দেখার কারণে এবার তারাও ব্যবহার করতে পারবে। বুঝছেন টপিকটা এখন? রিয়ান নামে টান বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার। তার মানে আপনি যখন স্মৃতিটাকে পুনর্জীবিত করবেন, আপনি আপনার লেখা বা আপনি জানেন যে এটা সত্য লেখা, এই সকল বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন, ঠিক না? স্মৃতি পুনর্জীবিত করে আপনি সাক্ষ্য দিতে পারবেন, তার স্যার মানে তখন আপনি ওই দলিলটা কাজে লাগাইতে পারলেন, দলিলের অনুলিপিটা আপনি ব্যবহার করতে পারলেন। পরবর্তীতে দেখা গেছে আপনার পুরোপুরি মনে নাই, 80% মনে হচ্ছে বা 70% মনে হচ্ছে, তখন মনে করেন আপনার ওই 160-এ যে কথাটা বলছে যে লিপিবদ্ধ বিষয় আপনার সঠিকভাবে মনে নাই, আপনি ভুলে গেছেন, বা একদম 100% আপনার একুরেটলি মনে হইতেছে না, কিবার আপনি সাক্ষ্য দিতে পারবেন সঠিকভাবে মনে না থাকলেও। এই কথাটা বলছে আমাকে 160। আর 161-তে বলা আছে যে বিরুদ্ধ পক্ষ সাধারণত ব্যবহার করতে যেহেতু পারে না, কিন্তু এখানেও পারে। যখন আপনি একটা পক্ষ আপনি দেখে স্মৃতিকে পুনর্জীবিত করবেন, তখন আপনার বিরুদ্ধ পক্ষও এটা দেখে আপনাকে জেরা করার জন্য তারাও সেটা দেখতে পারে। রিয়ান, 159, 60, 61। স্যার বুঝতে পারছি স্যার। আর কারো কোনো কিছু এখানে প্রবলেম আছে কিনা? ইসমাইল হোসেন বলেন। স্যার ওই যে 160-এ যেটুকু বললেন যে 70-80% মনে হচ্ছে, আমার কি যতটুকু মনে পড়বে ততটুকু বিষয় সাক্ষ্য দিতে পারবো, নাকি কিভাবে সাক্ষ্য হ্যাঁ, দিব আপনি যদি মনে যতটুকু, না থাকে? আপনার যতটুকু মনে আছে আপনি ততটুকু সাক্ষ্য দিবেন, কোনো না নাই। আপনার যতটুকু মনে আছে, আদালত এটা নির্ধারণ করবে, তো আদালত কতটুকু আপনার সাক্ষ্যটা নেয়। দেখা গেছে যে আপনি ভাবতেছেন পুরো ঘটনায় আপনার বলতে হবে, কিন্তু না, আদালত ধরে নিছে যে আমার শুধুমাত্র এখন এই অংশটাই দরকার, আপনার এই জবানবন্দির মাধ্যমে যদি ওই অংশটা আদালত পাওয়া যায় তাহলে তো আদালতের হয়ে গেল। দেখার পরে যদি আমার স্যার কোনো কিছু মনেই না হয়, সেক্ষেত্রে কি পদ্ধতি? একদম যদি কিছু বলতেই না পারেন, তাহলে আর আপনি কি কারাই থাকবেন? আপনি তো নাইমাই পড়বেন এজলাস থেকে, এটাকে আর বলে দিতে হয় যে আপনি কিছু বলতেই পারতেছেন না, তখন কি আপনি কারাই থাকবেন? আপনি তো, আপনার তো বিদায় করে দিব। কি সাক্ষ্য গ্রহণ হবে না স্যার? তখন হ্যাঁ, তখন কি সাক্ষ্য গ্রহণ হবে না? বুঝছি সাক্ষ্য না নিবে না? বিষয়টা। হ্যাঁ, তখন কি সাক্ষ্য নিবে না আদালত? নিবে না মানে কি? আপনার তো বিপরীত পক্ষ জড়জড়া করে লাগবে প্রশ্ন কইরা, মেয়া আপনি 2 নম্বর সাক্ষ্য দিতে আইছেন, ঘটনার সময় আপনি ছিলেনই না, আপনি বানায়া বলতেছেন। এই সেই যদি সঠিক ঘটনা হইতো আপনি তো অবশ্যই বলতে পারতেন, এখন আপনি কেন ভুলে গেছেন? অন্য মানুষ 20 বছরের আগের মামলার তদন্তকারী সত্যিকার অর্থে সাক্ষী হইলে তারা জানে, আর আপনি জানেন না। মনে করেন আপনার খলানি শুরু হয়ে গেল হইলে, বুঝছেন না? এই প্রবলেমটা হইতো আর কি। মামলা শেষ। স্যার এই কই থেকে নিয়ে এসে সাক্ষী, এ তো কিছুই জানে না স্যার, ও বানোয়াট সাক্ষী, বানোয়াট, কিচ্ছু জানে না, শেষ। যাইতেছেন? স্যার 160-এর যেটা বললেন স্যার, যে যতটুকু বিষয় মনে আছে ততটুকু বিষয়, মানে যতটুকু বিষয় ওই যে ইয়ার সাথে মিলে বা মনে আছে যা আগে বলছিল ততটুকুই। তো স্যার এটা সম্পর্কে মনে হয় পুরা কিছুই বলা যাবে, যে আমি যেটা বলছিলাম ওইটা সম্পর্কে যা যা মনে আছে প্লাস যেটা মনে আবার পরিবর্তিত হবে এটা সম্পর্কে মনে হয় পুরোপুরি দেওয়া যাবে স্যার। ওইটাই তো, মানে আমার যতটুকু মনে আছে একটা ঘটনা,
আমি ছিলাম এই ঘটনায়, আমার এইটুক মনে আছে, আমি এইটুকুই বলতে পারবো। বাকিটুক আপনার এই মুহূর্তে মনে হচ্ছে না। এইরকম সাক্ষ্য চলবে কিনা? হ্যাঁ, চলবে। এইটাই হলো মূল বক্তব্য। আর স্যার ওই বক্তব্যের কাছাকাছি যেগুলো আমার যতটুকু মনে আছে এগুলো তো একবার হুবহু এরকম বললাম, আর কিছু কাছাকাছি যেটা অনুমান ভিত্তিক এরকম কিছু তো চলে স্যার হ্যাঁ, সম্ভবত। চলে, আপনি বলবেন। আর অ্যাকর্ডিং টু সেকশন 136 এভিডেন্স অ্যাক্ট, এইটা অনুযায়ী কি প্রমাণ করে? আদালত সাক্ষ্যের, যতটুকু নিতে পারবে স্যার, মানে যা আদালত বিচারক মনে করবে ততটুকু সাক্ষ্য হিসেবে নেবে। হ্যাঁ, আদালত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, ঠিক না? জি স্যার। জি। আর কারো কিছু অবজারভেশন? ধন্যবাদ সবাইকে। সকালে ক্লাস হবে। আল্লাহ হাফেজ।